কথা বলছিলাম, আর কয়েক ঘন্টার মধ্যেই আজ মধ্যরাতে কলকাতার রাজপথের দখল নেবেন মেয়েরা। প্রতীকী, কিন্তু নিতান্তই প্রতীকী একদম নয়। কেন বাধ্য হচ্ছেন তারা এটা করতে? বাধ্য হচ্ছেন তার কারণ দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে রাজনৈতিক দল আসে যায়, নেতারা আসেন যান, মুখ্যমন্ত্রী বদলায়, কিন্তু আমাদের দেশে, আমাদের এই রাজ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গে মেয়েদের ভাগ্য বদলায় না। একে ভাগ্য বলতেও রুচিতে বাধে। কিসের ভাগ্য? তো মেয়েদের অধিকার। ঠিক যেভাবে আমি, আপনি, আমাদের মধ্যে আর 5 জন পুরুষ মানুষ মধ্যরাতে নির্ভয়ে বাড়ি ফিরি। হ্যাঁ, চুরি ছিনতাইয়ের ভয় অবশ্যই থাকে, কিন্তু তার অতিরিক্ত কিছু। কোনোদিন ভয় পেয়েছেন একজন পুরুষ হিসেবে বাড়ি ফেরবার সময়? যত রাতই হোক না কেন, আপনার ইজ্জত নিয়ে টানাটানি হতে পারে। হাসছেন? ঠিক হাসবেন ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না একজন নারী দেহধারী হিসেবে আপনি বুঝতে পারবেন ইজ্জত কাকে বলে। আর তা মধ্যরাতে রাস্তায় নামলে কিভাবে যায়, আর যাওয়ার পর কিভাবে আরো বারবার আপনার ইজ্জত নেওয়া হয়। আদালতে, পুলিশের তদন্তে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের মুখে ইজ্জত যাওয়ার পরও কতবার ইজ্জত যেতে হয়, ইজ্জত যাওয়াতে হয়। তাই শেষমেশ আমাদের মেয়েরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, দিদিরা, আমাদের জানা না জানা সম্পর্কের বিভিন্ন নামের বিভিন্ন মহিলারা, এক কথায় বাংলার নিজের মেয়েরা, আসল মেয়েরা, তারা ঠিক করেছেন আজ মধ্যরাতে রাজপথের দখল নেবে। হ্যাঁ, নিশ্চিতভাবে কিছু দাগী, কিছু কুলাঙ্গার, কিছু সমাজের বিরোধী, সমাজ বিরোধী এক কথায় বলছি না, আসলে সমাজের বিরোধী, মানে সামাজিক যে কোনো প্রথার বিরোধী এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস করেন, আগে অন্য দল করতেন, বা বরাবর তৃণমূলই করেছেন এমন কিছু নেতা উত্তর থেকে, দক্ষিণ থেকে, পূর্ব থেকে, পশ্চিম থেকে নানান ধরনের অরুচিকর, কুরুচিকর, সমাজ বিরোধী জীবের মতো কিছু কথাবার্তা বলছেন। বলে তাদের কথায় কান না দিয়ে, তাদের দিকে দৃকপাত পর্যন্ত না করে, এটা বোধহয় বুঝিয়ে দেওয়ার সময় এই দখলটা মেয়েরা নেবেনি। আর ততদিন পর্যন্ত দখলটা বজায় রাখবেন নিজেদের কাছে, যতদিন পর্যন্ত না এই কুলাঙ্গার জীবগুলোর আর তাদের রক্ষাকর্তা নেতা নেত্রীদের চোখে, নাকে, কানে জল ঢোকে। জল ঢুকলে অস্বস্তি হয় না? ঢুকছে না। তার সব থেকে বড় প্রমাণ এখনো পর্যন্ত ছুতোয় নাতায় নানাভাবে, শুধু এ রাজ্যে নয়, অসমের শিলচর মেডিকেল কলেজের প্রিন্সিপাল একটা অদ্ভুত ফতোয়া দিয়েছে। বলছে মাঝরাতে, কলকাতা ঘটনা থেকে শিক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের, বিশেষ করে ছাত্রীদের সাবধান করছে, মাঝরাতে আশেপাশে ঘুরে বেরিও না, এমন জায়গায় যেও না যেখানে গেলে আক্রান্ত হতে পারো, এমন আচরণ করো না, এমন পোশাক পরো না যাতে দৃষ্টি পড়তে পারে তোমার দিকে। একেবারে চূড়ান্ত মধ্যযুগীয় ওই পর্দায় ঢেকে রেখে ইজ্জত রক্ষা করতে বলার অদ্ভুত মানসিকতা। এই মানসিকতার বিরুদ্ধে লড়তে গেলে রাজপথ দখল করতে হবে বই কি, রাস্তা দখল করতে হবে বই কি, রাতের রাজপথ দখল করতে হবে বই কি। কিন্তু আমার আরও প্রশ্ন আছে, এখানেই কি শেষ? এতে আপনি সমাজ বদলাতে পারবেন, কিন্তু এতে আপনি ওই লোকটাকে, ওই লোকগুলোকে বদলাতে পারবেন না যারা এর মধ্যে কন্যাশ্রী দিবসকে উপলক্ষ করে কেক কেটে উদযাপন করছে, যারা এ রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী হয়ে একটা কথা উল্লেখ না করে, যারা রাজ্যের শিক্ষামন্ত্রী হয়ে একটা কথা উল্লেখ না করে, ব্রাত্য বসু যেন জানেন না বলতে পারছি না, আজকের পর থেকে এই শ্রদ্ধাটা উঠে গেল, জানে না ব্রাত্য বসু যেন একজন ছাত্রীর মৃত্যু হয়েছে, একজন ছাত্রী ধর্ষিতা এবং খুন হয়েছে। শশী পাজা যেন জানেন না বলতে বাধ্য হচ্ছে আপনি একজন মহিলা বলে। আমি মহিলাদের এই সম্মানটা দেওয়ায় বিশ্বাস করি। ব্রাত্য বসুর জন্য আপনি সম্বোধনটা তুলে নিলাম, শশী পাজা আপনি মহিলা বলেই তুলতে পারলাম না, তার কারণ আমি জানি আপনার দলের মধ্যে উদয়ন গুহর মতো কিছু কুলাঙ্গার আছে, কিন্তু রিপাবলিক বাংলার সাংবাদিকতা এখনও এমন কুলাঙ্গারের জন্ম হয়। অতএব এখন আপনাকে আপনি বলছি, শশী পাজা জানেন না একজন ছাত্রীর মৃত্যু হয়েছে, নিহত হয়েছে, ধর্ষিতা হয়েছে, কেক কাটছেন, কেক খাওয়াচ্ছেন। মারিয়া আতোয়ানেতের কথা মনে পড়ছে আপনাদের? প্রজারা রুটি চাওয়াতে যিনি জিজ্ঞাসা করেছেন ওরা কেক খায় না কেন? শশী পাজাকে দেখে, তার নেত্রীকে দেখে আজকে ঠিক তেমনটা মনে হচ্ছে। বাংলার মেয়েরা ইজ্জত চাইছে, শশী পাজা কেক এগিয়ে দিচ্ছেন। ধর্ষিতা, খুন হওয়া মেয়েগুলোর বিকৃত মুখ, চোখ, শরীর বিচার চাইছে, শশী পাজারা কেক পেস্ট্রি এগিয়ে দিচ্ছেন। বিচার দিতে পারছে না, তার কারণ
তারা সন্দীপ ঘোষদের পুষে রেখেছেন দলের নিচ থেকে উপর পর্যন্ত, প্রশাসনের ডান দিক থেকে বাঁ দিক পর্যন্ত সর্বত্র। তার প্রতিবাদে আজকে বাংলার মানুষ ফেটে পড়েছেন রাজপথে, মিছিলে, দল মত নির্বিশেষে। দলীয় বৃত্ত আছে বই কি, এই মুহূর্তে যেরকম বিজেপি একটা মিছিল করছে, কিন্তু শুধু কি দলীয় বৃত্ত? আমি বলছি শুধু কি সামাজিক বৃত্ত? আপনি যদি ক্ষমতার পরিবর্তন করতে না পারেন, আপনি যদি যে ক্ষমতাকে, এই ধর্ষণকে, এই খুনকে ধামাচাপা দেওয়ার দৃষ্টিভঙ্গিতে দেখে, তাকে পবিত্র কর্তব্য মনে করে, তাকে পরিবর্তন করতে না পারেন, তাহলে কি সত্যি আজকে যে রাজপথের দখল নিচ্ছেন, কালকে সে পথ আপনার মায়ের জন্য, মেয়ের জন্য, দিদির জন্য, বোনের জন্য সুরক্ষিত রাখতে পারবেন না? আবার তা সমাজ বিরোধীদের হাতে, ধর্ষকদের হাতে ফিরে যাবে। এই দখল যদি বজায় রাখতে হয়, তাহলে আপনাকে অন্য দখলের পথে এগোতে হবে। সরকারের দখল চাই, স্পষ্ট করে বলছি। সরকারের দখল যদি না নিতে পারেন, তাহলে কি এ রাজপথের দখল রাখতে পারবেন বাংলার মেয়েরা? 2011 থেকে 24, 13 বছর নেহাত কম সময় নয়। বনবাসে গিয়ে অজ্ঞাতবাস কাটিয়ে মানুষ ফিরে এসে রাজ্যপাট পুনরুদ্ধার করে বা পুনরুদ্ধারের জন্য যুদ্ধ করে নতুন করে সিংহাসন লাভ করে। 13 বছর আগে যিনি সিংহাসনটা পেয়েছিলেন বাংলার মানুষের বিপুল আশীর্বাদে, তিনি 13 বছর ধরে বাংলার নিজের মেয়েদের সম্মান বারবার পদদলিত হতে দেখে একের পর এক অপমানজনক উক্তি করেছেন। রাজ্যের ডিজিকে পাশে বসিয়ে ধর্ষিতার পুনরায় ধর্ষণ করেছেন কার্যত। তারপর ক্ষমতার বদল না করে আপনি রাজপথের দখল রাখতে পারবেন কি? আজকের এই প্রশ্নে আসবো, কিন্তু তার আগে এই মুহূর্তে যে মিছিলগুলো, যে প্রতিবাদগুলো চলছে, এক ঝলক তার দিকে চোখ রাখা। তার কারণ শুধু বিতর্ক করলে, শুধু এই ছবিগুলো না দেখিয়ে স্টুডিওর ভিতরে কথা বললে ওদের অবজ্ঞা করা হয়। আমি সেটা করতে পারছি না। আজকের রাজপথটার মতো আজকে স্ক্রিন টাইমটাও ওদের জন্য অধিকাংশ হয়ে থাক। এই মুহূর্তে আমার সঙ্গে কোন প্রতিনিধি রয়েছে? আমি আমার পিসিআরের সহকর্মীদের জিজ্ঞাসা করবো। সৃজিতা কোথা থেকে রয়েছে এই মুহূর্তে? তুমি যেখানে রয়েছো সেখান থেকে কি আওয়াজ উঠছে? চত্বরে রয়েছে, যেখানে একদিকে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি তারা কোনো দলীয় পতাকা নয় আজকে এবং কিছু কিছু ক্ষেত্রে দলীয় পতাকা দেখা যাচ্ছে। মহিলা পুরুষ নির্বিশেষে তারা আজকে পথে নেমেছেন, তারা প্রতিবাদ করছেন। এই মিছিলে অংশীদার করেছেন অভিজিৎ গাঙ্গুলি থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল, রুদ্রনীল ঘোষ সহ প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছেন। ইন্দ্রনীল খা তারাও রয়েছেন এবং রাস্তা একবার যদি কথা বলে নেওয়া যায়। দিদি একবার আজকে কন্যাশ্রী দিবস হিসাবে কেক কাটা হচ্ছে। দিদি আমার কথা শুনতে পাচ্ছেন না? আমি আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। এদিকে ছবিটা আপনি দেখার চেষ্টা করবেন। অভিজিৎ বাবু এখানে রয়েছেন। অভিজিৎ বাবু একবার জাস্ট 2 মিনিট। অভিজিৎ বাবু বিপুল স্লোগান এবং ঘন ঘন মিছিল থেকে যে আওয়াজ উঠছে, বিচারের দাবি উঠছে, তাতে সত্যি এই মুহূর্তে কথা বলাটা হয়তো মুশকিলের। কিন্তু সব থেকে ভালো লাগার ছবিটা এই সব কিছুর মাঝখানেও কি জানেন, যে কথাটা বলছিলাম, এটা কোনো দলের দাবি হতে পারে না, আবার শুধুমাত্র সামাজিক দাবি রেখেও আপনি এটার মোকাবিলা করতে পারবেন না। তাই ভারতের পতাকা হাতে যারা প্রতিবাদ করছেন তাদেরকে দেখে সব থেকে বেশি মন ভরছে। সত্যি বলছি, আজকের দিনে বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস চাই না। তার কারণ আপনাদের প্রত্যেকের ঘরে মা, বোন, মেয়েরা আছে, আর তাদের প্রত্যেকের ইজ্জত বলে একটা বস্তু আছে। ওটা যদি বাঁচাতে হয় তাহলে নিশ্চিন্তে দলীয় পতাকা ভুলে আপনাকে এগোতেই হবে, নিশ্চিতভাবে। আমার আজকের যে প্রশ্ন নিয়ে আজকের বিতর্ক শুরু করব, আজকের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, অগ্নিবাণের প্রথম অগ্নিবাণ। রাতের দখল নাকি সরকারের দখল দরকার? রাতের দখল তো দরকারই, নাকি সরকারের দখল দরকার? এই রাতের দখল না সরকারের দখল দরকার, এ কথা কেন বলছি বলবার জন্য আদৌ কোনো যুক্তি আছে নাকি নিতান্তই এখানে আর কিছুক্ষণ পরে শুনতে পাবেন এমন কথা? এটা রাজনীতির কথা, এটা রাজনীতি হচ্ছে, সেই রাজনীতির জন্য বলছি। সেটা আপনাদের চোখের সামনে রাখবার জন্য আজ কিছু কদর্য ছবি প্রথমে দেখায়। ওই যে বলছিলাম
ইজ্জত চাইছে বাংলার মেয়েরা, তাদের বিকৃত মুখ আর শরীরগুলো, তাদের হতভাগ্য দেহগুলো, তাদের হতভাগ্য পরিবারগুলো, আর তার বদলে রাজ্যের সরকার এগিয়ে দিচ্ছেন কেক। আজকের বিশেষ প্রতিবেদন। রাজ্য জুড়ে হাহাকার, রাগ, ক্ষোভ। শহর থেকে গ্রামের পথে মিছিল প্রতিবাদের। রাতের রাস্তার দখল নিতে পথে নামতে চান বাংলার মেয়েরা। প্রতিবাদ করতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। অভয়ের ওপর নির্যাতনের এক একটা ব্যাখ্যায় হাজারবার শিউরে উঠেছেন বাংলার মায়েরা। রাতে ঘুমোতে গেলেও চমকে ঘুম ভাঙছে ঘরে ঘরে মা বাবাদের, নিজের ছোট্ট মেয়েটার কথা ভেবে। রাগ, ক্ষোভ, কান্না, শোক। বাংলা যখন কার্যত ট্রমায়, ঠিক সেই সময় মহা সমারোহে কন্যাশ্রী উদযাপন বাংলার নিজের মেয়ের সরকারের। কন্যা আর শ্রী এই শব্দ দুটোর অর্থ তৃণমূল সরকার বোঝে না নিশ্চিত। না হলে এমন শোকের মুহূর্তে কোনো সরকার কেক কেটে উদযাপন করতে পারে? নরপিশাচদের হাতে রাজ্য তুলে দিয়ে খাবারের প্যাকেট বিলি করতে পারে? এখনো কি সময় আসেনি এই সরকারকে ছুঁড়ে ফেলে দেওয়ার? কিন্তু আজকে আমাদের বোনের জন্য উৎসবটা বন্ধ করতে পারতেন মুখ্যমন্ত্রী। 3000 প্যাকেট চিকেন বিরিয়ানি খাওয়ানো হবে আজকে, মেনু ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। চিকেন বিরিয়ানি আজকে সারা ভারতবর্ষ জুড়ে আলোচনা, সারা ভারতবর্ষ জুড়ে নিন্দার ঝড় বইছে, সারা ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী কোনো বিকার নেই, অনুভূতিহীন, উত্তাপহীন, হৃদয়হীন, বিবেকহীন একজন মুখ্যমন্ত্রী দেখছি আমরা। লজ্জা লাগছে, লজ্জা লাগছে। রাজপথের দখল নেবেন মেয়েরা, কিন্তু তৃণমূলকে রাজ্যের মাটি থেকে দখলচ্যুত করতে না পারলে খুন ধর্ষণে বিকারহীন এই কেক কাটা সরকারের রাজ্যে কাল রাতেও কি কোনো মেয়ে নিরাপদে থাকবেন? রিপাবলিক বাংলা। আমার মনে হয় আপনারা বোধহয় বুঝতে পেরেছেন কেন আমি এই প্রশ্নটা তুলেছি। আমার প্রশ্ন ঠিক না ভুল তার উত্তর আপনারা দেবেন, তার উত্তর আমার সঙ্গে যারা বিতর্ক করতে এসেছেন তারা দেবেন। কিন্তু আমার প্রশ্ন, রাতের দখল নাকি সরকারের দখল দরকার? আমার সঙ্গে উপস্থিত যারা তাদের সঙ্গে একে একে পরিচয় করিয়ে দিই। আমার একদম বাদিক থেকে অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী এবং অনির্বাণ তৃণমূলকে সমর্থন করেন। আমার সঙ্গে রয়েছেন সুমন রায়চৌধুরী, কংগ্রেস মুখপাত্র, সৈকত গিরি, সিপিআই নেতা। আমার ঠিক ডান দিকে রয়েছেন তাঁদের একজন যারা প্রথম এমন একটা অভিযানের ডাক দিয়েছেন, আমি এটাকে অভিযানই বলছি আপাতত, সুকন্যা মজুমদার। অভয়ার জন্য যারা পথে নামছেন, রাতের দখল নিচ্ছেন। সুকন্যা, স্বাগত। আমার একদম ডান দিকে রয়েছেন দীপ্তাশ্ব যশ, বিজেপি মুখপাত্র, এবং আমার সঙ্গে সরাসরি রয়েছেন আজকের এই বিতর্কে সাহিত্যিক বিনোদ ঘোষাল। আমি সুকন্যা প্রথম আপনার কাছ থেকে জিজ্ঞাসা করি, আপনি বোধহয় এতক্ষণ ধরে শুনে বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। আমি আপনাকে কোনো রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য যেতে বলছি না, কিন্তু একটা সময় যেমন এই গোটা দেশের মানুষ বুঝেছিল যে আমার বাড়িতে চালের জন্য, আমার ছেলের হাতে কাজের জন্য, আমার মেয়ের ইজ্জতের জন্য ইংরেজের যাওয়া দরকার, ব্রিটিশের যাওয়া দরকার। এভাবে বারান্তরে, সময়ান্তরে, বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষ সরকার বদলেছে, এই রাজ্যে অন্য রাজ্যে। আমার স্পষ্ট প্রশ্ন, রাজপথ যে দখল করবেন আজকে রাত্রিবেলা,
দখল ধরে রাখার জন্য সরকারের বদল দরকার কি দরকার নয় বলে মনে হয় আপনাদের? আপনি আপনার মত বলুন। দেখুন, সরকারের বদল হলে কতটা কি হবে আমি জানি না, তবে আমি একজন মেয়ে হয়ে যেটা চাই সেটা হচ্ছে যে নারকীয় এবং নৃশংস ঘটনা ঘটে গেছে তার সুবিচার, এবং সেটা কিভাবে আমরা করব, কিভাবে আমরা করতে চাই সে নিয়ে রাস্তায় আমরা নামছি, অবভিয়াসলি পথে নামছি। সরকার বদল হবে কি হবে না তার জন্য অনেক বড় বড় মাথারা আছেন, তবে হ্যাঁ এই ঘটনাটা যেটা ঘটেছে সেটা সবথেকে নারকীয়, নৃশংস, এবং যেটা সবথেকে ভয়ের সেটা হচ্ছে সেটা সেই মেয়েটির কাজের জায়গায় হয়েছে, যেখানে সে সবথেকে বেশি সুরক্ষিত থাকবে। সেটাই আমরা বা তার বাবা মারা, আমাদের বাবা মারা আশা করেন, রাইট? শুধু তার জন্যই শুধুমাত্র তার জন্যই আমাদের এই পথে নামা, এবং আমরা চাই এই ঘটনার সুবিচার হোক, যত তাড়াতাড়ি সম্ভব হোক, এবং যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যেকটা কালপ্রিটকে ধরে শাস্তি দেওয়া হোক, এবং দৃষ্টান্তমূলক শাস্তি। আমি সৈকতের কাছে আসবো। সৈকত, আমি কিন্তু কোনো রাজনৈতিক খোঁচা দেওয়ার জন্য বলছি না, আমি জাস্ট মনে করানোর জন্য বলছি। এর মধ্যে সত্যি কোনো খোঁচা নেই, আমি আজকে শুরুতেই বলেছি এর মধ্যে সিপিএম, কংগ্রেস, বিজেপি রাজনৈতিক মতামত আমি চাইছি না। একটা সময় পর্যন্ত এদেশের কমিউনিস্টরা 47 সালের 15ই আগস্টের স্বাধীনতাকে সম্পূর্ণ স্বাধীনতা মনে করতেন না, বা প্রকৃতির স্বাধীনতা মনে করতেন। তারা বলতেন অর্থনৈতিক স্বাধীনতা চাই, স্বাধীনতা অসম্পূর্ণ। আমার প্রশ্ন সৈকত, যে কারণে ওরা আজকে রাজপথের দখল নিতে চাইছেন, অর্ধেক আকাশের স্বাধীনতা ছাড়া স্বাধীনতা সম্পূর্ণ হতে পারে? 14ই আগস্ট আজকের দিন, এটা কি নিহাতি কাকতালীয় সৈকত? না দেখুন, একদমই কাকতালীয় নয়। তার কারণ হচ্ছে 14ই আগস্টের রাতটাকে যারা বেছে নিয়েছেন, কেউ জ্ঞানত বেছে নিয়েছেন, কেউ অজ্ঞাতভাবে বেছে নিয়েছেন, কিন্তু স্বাধীনতা দিবসের প্রাক্কালের এই রাতটার ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। যে জায়গা থেকে আজকে 14ই আগস্টের মাঝরাতের দখল এই রাজ্যের নারী সমাজ, মহিলা সমাজ নিতে চাইছে, সেটা এই রাজ্যের রাজনীতিতে একটা বিরলতম দৃশ্য। আমি এই কারণেই আপনাকে পয়েন্ট আউট করলাম 14ই আগস্ট রাত। দেখুন, আমরা যদি স্বাধীনতার মানে এটা বলি যে এখনো অবধি আমার রাজ্যের মাটিতে দাঁড়িয়ে একজন অবহেয়ার ধর্ষণ হবে, তার খুন হয়ে যাবে, নৃশংস অত্যাচার হবে, এবং তারপর প্রশাসনের মাথা, আমি দল একদম তৃণমূল নামটাই নিলাম না, প্রশাসনের মাথায় বসে থাকা একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য তার প্রশাসনকে সর্বোচ্চভাবে চেষ্টা করবেন। এই স্বাধীনতাকে আদৌ আমরা চেয়েছি? আদৌ কি আমরা এইরকম একটা স্বাধীন ভারতবর্ষ, স্বাধীন বাংলায় থাকতে চাই যে স্বাধীনতার প্রাক্কালের আগের দিন এখনো অবধি সিবিআই, কলকাতা পুলিশ, রাজ্যের গোয়েন্দা সংস্থা, তারা একটা মহিলা লেডি ডক্টরের খুন হয়ে যাওয়ার, একটা ধর্ষণের মতন একটা বর্বরোচিত ঘটনার কিনারা পর্যন্ত করতে পারলো না? তাহলে কোথাও কি এই স্বাধীনতার আড়ালে দাঁড়িয়ে গোটা বাংলা জুড়ে, গোটা রাষ্ট্র জুড়ে প্রকারান্তরে যারা অত্যাচারিত, যারা নিষ্পেষিত, তাদের কণ্ঠস্বরগুলোকে চাপিয়ে রাখার একটা প্রয়াস চলছে? আমাদের তাই আজকের স্লোগান যে রাতটা দখল করার সঙ্গে সঙ্গে দিন বদলের স্বপ্ন দেখাতে হবে। আরজি করের মাথা ধরতে গেলে এই নাটকটাকে বন্ধ করতে হবে। এই নাটকগুলো বন্ধ করো, আরজি করের মাথা ধরো। আমরা বলছি, অনেকে বলছেন, যেমন এখানে দিদি উপস্থিত রয়েছেন, তিনিও বললেন যে বড় বড় মাথারা রয়েছে, তারা ঠিক করবে সরকার বদল হবে কি হবে না, কিন্তু আমরা চাই অভয়ার বিচার। আমরা বলছি একদম কারেক্ট, আপনি ঠিক ধরেছেন, কিন্তু আপনি বলুন তো, যে রাজনীতি লাশকে পোস্টমর্টম করে তাড়াতাড়ি পাচার করে দেওয়ার ষড়যন্ত্র করে, যে রাজনৈতিক মাথারা বসে থেকে তার বাবা মায়ের অনুপস্থিতিতে লাশকে বাড়ির সামনে ফেলে রাখে, যে রাজনৈতিক মাথারা দেওয়াল ভেঙে দিয়ে সমস্ত এভিডেন্সকে প্যাম্পার করবার চেষ্টা করে, যে রাজনীতির মাথারা পুলিশ প্রশাসন আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে, যে রাজনীতি দাঁড়িয়ে আরজি করের ভেতরে দাঁড়িয়ে এই অবহেয়ার বিচারের জন্য বারবার পুলিশকে দিয়ে ইন্ডিকেট করে যে এটা গ্যাংরেপ নয়, এটা একমাত্র একজনের পক্ষেই সম্ভব, তাকে আমরা তুলে নিয়েছি, যে রাজনীতি প্রকারান্তরে প্রতিদিন, আজকে আমি যখন আপনার এই শোতে আসছি, দিনহাটার উদয়ন গুহ, তৃণমূল কংগ্রেসের নেতা, দায়িত্বশীল বিধায়ক, কি মন্তব্য করেছেন? এবং আমি এখান থেকে সৈকত একটু বিরত করছি, তার কারণ শুভেন্দু শেখর রায় এই মুহূর্তে এ রাজ্যের তৃণমূলের একমাত্র সাংসদ, মানে এতজন সাংসদের মধ্যে একমাত্র সাংসদ যিনি নিজে ব্যক্তিগতভাবে একটু ধর্নায় বসেছেন। যোধপুর পার্কে তার ধর্নায় বসার জায়গাটিও খুব তাৎপর্যপূর্ণ, নেতাজি মূর্তির সামনে তিনি ধর্নায় বসেছেন। এই মুহূর্তে সরাসরি শুভেন্দু শেখর রায়ের সঙ্গে কথা বলবার জন্য আমার প্রতিনিধি এলিনা রয়েছেন আমার সঙ্গে। এলিনা, আমার প্রশ্ন শুভেন্দু শেখর বাবুর কাছে প্রিসাইজলি যদি পৌঁছে দিতে পারো, উনি আজকে যে অজয় মুখার্জির কথা উল্লেখ করে উনি ধর্নায় বসেছেন,
সেই অজয় মুখার্জি নিজের সরকারকে বর্বরদের সরকার, অসভ্যদের সরকার বলেছিলেন। সেই সরকারের পুলিশ মন্ত্রী ছিলেন জ্যোতি বসু। সুখেন্দু শেখর রায় যখন এটা উল্লেখ করছেন তখন এটা মনে রেখে উল্লেখ করছেন তো এই সরকারের পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এলিনা? আজকে দিল্লি মেয়েরা প্রতিবাদ করবে, পথে নেবে। সারা ভারতবর্ষে এখনো পর্যন্ত 442টা স্থানে একেবারে অনির্বাণ, আমি সরাসরি সুখেন্দু শেখর রায়ের কাছে যাব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উনি কিন্তু এই মুহূর্তে ধর্নায় বসেছেন, বিক্ষোভ করছেন, অবস্থান বিক্ষোভে বসেছেন। সুখেন্দু শেখর বাবু, একমাত্র আপনি, আমরা দেখতে পাচ্ছি শাসক দলের থেকে একমাত্র আপনি এই মুহূর্তে অবস্থান বিক্ষোভে বসেছেন। আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহার একমাত্র একটাই প্রশ্ন, যে আপনি কি মনে রেখেছেন এ রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়? আমি অনেক কিছুই মনে রেখেছি, আবার অনেক কিছু ভুলেও যাচ্ছি। আর আমি শাসক দলের প্রতিনিধি হিসেবে এখানে বসিনি। এখানে একজন নাগরিক হিসেবে আমার সহনাগরিকদের সঙ্গে আমি একটা শান্তিপূর্ণ ধর্নায় বসেছি। এই কারণে আজকে সারা বাংলার মানুষ যে দাবিটা করছেন, যে এটা একটি লোকের কাজ শুধু নয়, এখানে অনেকে জড়িত, তাদের সবাইকে খুঁজে বার করতে হবে এবং তাদেরকে চরম শাস্তি দিতে হবে। আমরা মৃত্যুদণ্ড দাবি করছি। ফলে আজকে যারা রাস্তায় নামছেন, বিনিদ্র রাত কাটাবেন পথে পথে, তাদেরকে আমরা তাদের এই দাবিকে সমর্থন জানাচ্ছি। তাদের পাশে থেকে আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে দাবিটাকে আমরা সোচ্চার করে তুলতে চাইছি। শেখর বাবু, যে ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত দিকে দিকে আওয়াজ উঠছে যে আসল দোষী কবে ধরা পড়বে, এর পরেও আরো মাথা রয়েছে। কি বলবেন পুলিশের যে তৎপরতা বা পুলিশের ভূমিকা, তাই নিয়ে কিছু বলতে চান? না, পুলিশ বা সিবিআই নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। কারণ 2011 সালে প্রকাশ্য দিবালোকে 13 জন নিরীহ মানুষকে নেতাই গ্রামে প্রকাশ্য দিবালোকে খুন করা হয়েছিল। দুদিনের মধ্যে আমি জনস্বার্থ মামলা করে হাইকোর্ট থেকে সিবিআইয়ের অর্ডার নিয়ে এসেছিলাম। সেটাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছিল। আজকে 13 বছর পার হয়ে গেল, এখনও পর্যন্ত একটা লোকেরও শাস্তি হয়নি। অতএব তদন্তকারী সংস্থা তারা কি করবে না করবে। আর এখন সুপ্রিম কোর্টও তো বলছেন যে রুল ইজ নট জেল, বেল ইজ দ্য রুল। তো বেল ইজ দ্য রুল হলে কখন কবে এই ধরনের পশুরা শাস্তি পাবে এটা ঈশ্বর জানেন, অন্য কেউ জানেন না। এই মুহূর্তে অনির্বাণ সিনহা আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আমার সিনিয়র এডিটর, যদি একটু আপনি সরাসরি হেডফোনটা যদি একটুখানি কানে নেওয়ার চেষ্টা করেন। সুখেন্দু শেখর বাবু, আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা এই মুহূর্তে সরাসরি প্রশ্ন করবে। এই মুহূর্তে সুখেন্দু শেখর রায় তিনি সরাসরি অবস্থান বিক্ষোভে বসেছেন, আমি সরাসরি সেই কথা শোনাবো। সুখেন্দু শেখর বাবু, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, পরিষ্কার শুনতে পাচ্ছি। সুখেন্দু শেখর বাবু, আপনি অজয় বাবুর যে ঘটনাটার কথা উল্লেখ করেছেন, আমি জানি আপনি একজন স্বাধীনতা সংগ্রামী পরিবারের, আপনার বাবা নিজে স্বাধীনতা সংগ্রামী ছিলেন। মালদা জেলাকে দেশের অন্তর্ভুক্ত করবার জন্য ভারত ভাগের পর আপনার বাবা শিবেন্দু শেখর রায়ের অবদান একেবারে স্মরণযোগ্য হয়ে রয়েছে, স্মরণীয় হয়ে রয়েছে। কিন্তু এত কিছুর পরে আপনি যার কথা উল্লেখ করেছেন আদর্শ হিসেবে, তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা অজয় মুখার্জি, তিনি তো তার নিজের সরকারকে অসভ্য বর্বরদের সরকার বলেছেন, আপনি সেটা উল্লেখ করেছেন। আপনি কি মনে করছেন এই সরকারের সঙ্গে আপনার রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার সময় হয়ে গিয়েছে? না, এটা হচ্ছে এই প্রশ্নটা আমার কাছে করাটা ঠিক নয়। আমি আজকে যে রাস্তায় নেমেছি একজন নাগরিক হিসেবে, এবং লক্ষ লক্ষ মানুষ আজকে বিভিন্ন জায়গায় তারা বিনিদ্র রাত কাটাবেন রাস্তায় একই দাবিতে, যে আমরা এই ঘটনায় যারা দোষী তাদের সবাইকে খুঁজে বার করতে হবে, শাস্তি দিতে হবে, চরম শাস্তি, মৃত্যুদণ্ড। আমরা এই দাবির সমর্থনে আজকে কিছু মানুষ আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে নাগরিকের কর্তব্য পালন করার জন্য আজকে রাস্তায় নেমেছি। সুতরাং রাজনীতির কথা এর মধ্যে না আসাই ভালো। আর আমি অজয় মুখোপাধ্যায় কথাটা এই কারণে বলেছিলাম যে যখন কোনো অন্য ধরনের পরিস্থিতি তৈরি হয়, এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যখন আর ঘরে বসে থাকা যায় না, তখন কি হয় সেটা অজয় মুখার্জি দেখিয়ে দিয়ে গেছেন। 1969 সালের 1 ডিসেম্বর তিনি দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকারের তখন মুখ্যমন্ত্রী, তিনি নিজে কার্জন পার্কে, যেটা এখন সুরেন্দ্রনাথ পার্ক, সেখানে অনশনে বসে তিনি বলেছিলেন, আমি যে সরকারের নেতৃত্ব দিচ্ছি সে সরকারটি অসভ্য সরকার, বর্বর সরকার। তো একটা মানুষ কোন পরিস্থিতিতে একটা চরম জায়গায় গিয়ে প্রতিবাদে নামতে পারে, তাকে সেদিন পচা ডিমের
পচা ডিম ছোড়া হয়েছিল, জুতো ছোড়া হয়েছিল। 3 দিন ধরে তিনি অনশন করেছেন, তাকে নড়ানো যায়নি। তো আমাদের সামনে যখন এই ধরনের আদর্শ আছে, ঘটনা আছে, তাই তো আজকে শুভবুদ্ধ সম্পন্ন মানুষেরা আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে যোধপুর পার্কে নেতাজি মূর্তির নিচে বসে আমরা একইভাবে প্রতিবাদ করছি। সুখেন্দু শেখর বাবু, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। অজয় মুখার্জি 1 ডিসেম্বর এই অনশনে বসার আগে যে ঘটনাটা মনে করা হয় একেবারে চূড়ায় উঠেছিল, যার জন্য তিনি বহুদিন ধরে ক্ষুব্ধ ছিলেন, সেটা রবীন্দ্র সরোবরে একটি জলসার ঘটনা। এবং সেই জলসার পরে আমি আমার শব্দের জন্য ক্ষমা প্রার্থী, কিন্তু যা ঘটনা আমি সেটা বলছি, মহিলাদের ছেঁড়া জুতোর পাটি এবং অন্তর্বাস বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়া অবস্থা দেখা গেছিল। জ্যোতি বসু তখন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের উপমুখ্যমন্ত্রী, তার হাতেই পুলিশ। অজয়বাবু বারবার বলেও তাকে দিয়ে প্রকৃত তদন্ত করাতে পারেননি। একটা ঘোষ কমিশনের রিপোর্ট ফেলে জ্যোতিবাবু দাবি করেছিলেন কিছুই ঘটেনি। সুখেন্দু শেখর বাবু, এ রাজ্যের সরকারের পুলিশ মন্ত্রী তো এখন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কি তার উপরে ভরসা রাখতে পারছেন না? না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একবারও বলেননি কিছুই ঘটেননি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এখানে শুধু একজন লোক না, কেউ কেউ বলছেন ভেতরের লোক আছে, তাই জন্য তিনি একটা সময়সীমা বেঁধে দিয়েছিলেন যে রোববারের মধ্যে যদি পুলিশ সেগুলো খুঁজে বার করতে না পারে আমি সিবিআই তদন্ত দেব। সুতরাং জ্যোতি বসুর সঙ্গে মমতার তুলনা করাটা অর্থহীন বলে আমি মনে করি। কিন্তু তার আগেই হাইকোর্ট সিবিআই অর্ডার দিয়েছে, যদিও সিবিআইয়ের উপর আমার কোনো ভরসা নেই, কারণ 2011 সালে প্রকাশ্য দিবালোকে 11 জন নিরীহ মানুষকে খুন করা হয়েছিল নেতাই গ্রামে। সেই গুন্ডারা আজও কেউ শাস্তি পায়নি, 13 বছর পার হয়ে গেছে। শোনা যায় টেলিগ্রাফ কাগজ রিপোর্ট করেছিল, যাদের হাতে তদন্ত ছিল বহিরাগত সেই সিবিআই অফিসারদের মধ্যে কেউ কেউ নিউ টাউনে জলের দরে জমি পেয়েছিল। সুতরাং এই একটাই আশার ভরসা যে হাইকোর্ট মনিটর করছে, হাইকোর্ট মনিটরিংয়ে যদি সঠিকভাবে তদন্ত হয় তাহলে আমি নিশ্চিত এরা ধরা পড়বে এবং এরা শাস্তি পাবে। বাংলার মানুষও তাই চাইছে, আমরা বাংলার মানুষের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এখানে বসেছি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য এবং আপনার এই ধর্ণা কর্মসূচি, যা আমি মনে করি কার্যত হয়তো তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে বিবেকের ভূমিকা দেখাতে পারত, কিন্তু আপনার সঙ্গে আর কোনো সাংসদকে, দলের কোনো বিধায়ককে না দেখতে পেয়ে আমি সত্যি সত্যি আজকে অবাক। তার কারণ এই ধর্ণা কর্মসূচির আয়োজক আপনি নিজে, যারা রাতের দখল নিচ্ছেন রাজপথে তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, স্পষ্ট সুকন্যা বলে দিলেন। তারা সরকার দখলের কথাটা বলছেন না, তারা আপাতত রাজপথ দখলের কথাই বলছেন। তারপরেও তৃণমূল কংগ্রেসের কোথায় আটকাচ্ছে? সেদিন অজয় মুখার্জির পাশে বিশ্বনাথ মুখার্জি ছিলেন, আপনার দলের নেতা সৈকতগিরি। একদম যদি কনক্লুড করেন। একদম আমি একটু ওই দিনের ঘটনার প্রাসঙ্গিকতা আলাদা। আমি একদম নিশ্চিতভাবে আমার দল সেদিন অজয় মুখার্জির পাশে ছিলেন। আমি অন্য একটা পার্টে যাই, মেয়েদের ইজ্জত গেছে। দেখুন, আমি আজকের পরিপ্রেক্ষিতে এই আলোচনাটাকে ডাইলুট করে দিয়ে অনেকেই আজকে রাত্রে নামবে, অনেকেই আজ রাত্রে নামবে, শাসক দলের অনেক এজেন্ট রাস্তায় নেমে যাবে এই নাগরিক আন্দোলনকে হাইজ্যাক করবার জন্য। আমরা বলছি যে রাজনীতি অবহেয়ার অপরাধীদের আড়াল করছে, এই যে রাজনীতি অবহেয়ার লাশকে গুম করে দেওয়া আর আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া, এমনকি দোষী অপরাধীদের যাতে ছাড় পাওয়া যায় তার জন্য শত চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে রাজনৈতিক ওই লোকেদের বিরুদ্ধে, রাজনৈতিক ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে, যারা আজকে অবহেয়ার অপরাধীদের বাঁচাতে চায় তাদের বিরুদ্ধে যদি আজ রাত্রে নামতে হয় তাহলে রাজনৈতিকভাবেই নামতে হবে। আমরা বলছি অরাজনৈতিক যারা ডাক দিয়েছেন আপনাদের ধন্যবাদ, সাধুবাদ, যে যার মতন করে প্রতিবাদ করুন, কিন্তু দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, পুলিশ মন্ত্রীর পদত্যাগ। রাজনীতি যদি এটাকে বলে তাহলে অবশ্যই রাজনৈতিকভাবেই স্লোগান ওঠা উচিত। আপনি শুরু করেছেন আজকের আলোচনা যেটা দিয়ে যে ব্রিটিশরা এই রাজ্য থেকে চলে গেছিল প্রবল অত্যাচারের পর, এই রাজ্য থেকে তৃণমূলের যে অত্যাচার, প্রবল অত্যাচার, তাকে যদি এই রাজ্য থেকে তাড়াতে হয় সেটা রাজনৈতিক ভাবেই করতে হবে, অরাজনৈতিক বলে কিছু হয় না, সেটাই সবচেয়ে বড় রাজনীতি। অনির্বাণ, সেখানে কি আটকাচ্ছে তৃণমূল কংগ্রেসের উদয়ন গুহদের? সেখানে কি আটকাচ্ছে সায়নী ঘোষদের, তৃণমূলের বাকি সাংসদদের? রাজপথ দখলের ডাক, সমস্যা কোথায়? সরকার দখলের ডাক তোরা দেননি, হাঁটতে পারছেন না কেন তৃণমূলের সাংসদরা, বিধায়করা? অনির্বাণ, কে হাঁটবেন কে হাঁটবেন না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। দলীয় স্তরে এই ধরনের হাঁটা বা না হাঁটা কোনো সিদ্ধান্তই হয়নি, কারণ যে রাত দখলের ডাক যারা প্রথম দিয়েছিলেন ফেসবুক বা মিডিয়াতেও এই সেন্সেশন হওয়ার বহু আগেই আমি ব্যক্তিগতভাবে সেটা সমর্থন করে পোস্ট করেছিলাম, সেটা যে কেউ আমার টাইম লাইনে দেখতে পারেন। আপনি হাঁটবেন আজকে? আমি থাকবো, আমি হাঁটবো না এই কারণে না, আমি আর আমার এলাকায় হচ্ছে, আমি কেন কলেজ স্ট্রিট আসতে যাবো? আপনি আপনার এলাকায় হাঁটবেন? হ্যাঁ, আমি হাঁটবো নয়, এখানে যেহেতু বলা হয়েছে, বলতে দিন প্লিজ। যেহেতু পরিষ্কার অনেকে বলেছেন যে এখানে পুরুষদের আমরা সক্রিয় উপস্থিতি, অনেকে বলছেন আমরা চাই না, আমি সেই না চাওয়াটাকে সম্মান করে আমি পাশে থাকবো, আমি সামনে গিয়ে ছবি তোলার রাজনীতিতে নেই।
আমার বাড়ির যারা মেয়েরা আছেন তারা যেতে চাইছেন, তারা যেমন তৃণমূলী মিথ্যে কথা বলেন, তাই না? বলতে কন্টিনিউ করতে দিন প্লিজ। আপনি বিজেপির জামাইয়ের কাছ থেকে আমি সৌজন্য আশা করি যদি আপনি সেটা দেখাতে চান। এবার সেই বাড়ির মেয়েরা যেতে চেয়েছেন, এলাকার মেয়েরা যেতে চেয়েছেন, তারা যেমন যাবেন, আমি পাশে থাকবো, দূরে থাকবো, আমি সমর্থনের জায়গা থেকে পোস্টও যেমন করেছি, সশরীরে সে মাঝরাতে উপস্থিত থাকবো। এটা বোঝাতে নয় যে মেয়েদের আমাদের দেওয়া কোনো সুরক্ষা দরকার, এটা বোঝাতে যে আমরা পুরুষ জাতি হিসেবে যা যা করেছি তার জন্য আমি ব্যক্তিগতভাবে লজ্জিত, সেই কারণেই আমি সেখানে থাকবো। শাসক দল হিসেবে যা যা করেছি। 2, শাসক দলের জায়গা থেকে লজ্জিত কি? শাসক দলের জায়গা থেকে আপনাকে বলি, এইখানে যারা শাসক হিসেবে উপস্থিত থাকেন, রাজ্যের শাসক এবং রাষ্ট্রের শাসক, আমরা আজকে রাষ্ট্রের এমন একটা শাসককে পেয়েছি যারা সরকারি স্তরে প্রমাণিত গণধর্ষকদের সমর্থনে দাঁড়িয়েছেন, তাদের মালা পরিয়েছেন, তাদের মিষ্টি খাইয়েছেন, ঢাক পিটিয়ে তাদেরকে রাজনৈতিক মঞ্চে তুলেছেন এবং সেটাকে লাগাতার সেলিব্রেটও করেছেন। যার ফলে শাসক যখন বলছেন, কাকে বলছেন একটু বলে দেবেন। 1, 2, রাজ্যের শাসক হিসেবে বলি, এক্ষেত্রে শাসক দল, এখানে আমরা একটা ছোট্ট কথা, আমি কিন্তু সত্যি এখানে রাজনৈতিক দলের প্রতিনিধিদের ডেকেছি, কিন্তু সরকার বদল মানে কে সরকারে আসবে, কার দখলে যাবে সেটা নিয়ে সত্যি কোনো আলোচনা। আমি শুধু জানতে চেয়েছি সরকারের দখল ছাড়া এই নীতি পরিবর্তন করা সম্ভব কিনা, যে নীতি ধর্ষককে লালন পালন করছে। আমার সেখানেই প্রশ্ন। আপনি বিজেপি তুলে বলছেন, আপনি বলতে পারেন, এটা আপনার রাজনৈতিক মত, আপনার স্বাধীনতা। আপনি যেহেতু শাসক বললেন সেই জায়গা থেকে আমি বললাম, আপনি আরেকজন শাসকের কথা বলেন, রাজ্যের যেমন শাসক রাষ্ট্রেরও শাসক। অস্বীকার করছি না, এটাও অস্বীকার করছি না অনির্বাণ, যে আমাদের দেশে বিলকিস বানুর ধর্ষকদেরকেও ফুলমালা পরিয়ে সংবর্ধনা দেওয়ার রেওয়াজ রীতি চালু হয়ে গিয়েছে, কিন্তু সেটাকেও তো সমর্থন করা যায় না, সেটাকেও তো একইভাবে অসভ্য এবং বর্বরতা বলতে হয়। আমার তো বলতে আটকাচ্ছে না। আমি বলছি এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়কদের এটা বলতে আটকাচ্ছে কেন? শুভেন্দু শেখর রায় তো আটকাচ্ছে না, 3 বছরের তিনবারের রাজ্যসভার সাংসদ, বলতে পারছেন তো। একাধিক তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী, যাদের কথাই বলুন, যারা জনসমক্ষে মন্তব্য করেছেন, কেউ কি আরজি করের ঘটনা খুব ভালো হয়েছে বলেছেন নাকি? প্রত্যেকেই বলেছেন, কন্ডেম করেছেন, যতদূর সম্ভব ভাষায় সম্ভব কন্ডেম করেছেন। মূল অভিযোগের জায়গাটা উঠছে যে কলকাতা পুলিশ তদন্ত ঠিকভাবে করছে কি করছে না। আমার কিছু ক্ষেত্রে যেমন করছে না বলে মনে হয়েছে, কিছু ক্ষেত্রেই করছে না অতিরঞ্জন হচ্ছে সেটাও মনে হচ্ছে। কারণ তথ্যের খাতিরে আপনাকে বলে রাখি, বহু মিথ্যা কথা ঘুরে বেড়াচ্ছে এবং যে কারণে কলকাতা পুলিশ 4 দিনে সোকল্ড কিছু করতে না পারাটা 4 দিনে সীমাবদ্ধ, সেখানে সিবিআইকে খোদ হাইকোর্ট টাইম দিচ্ছে 3 সপ্তাহ প্রথম রিপোর্ট দেওয়ার জন্য। কেন? আমি এই প্রশ্নটা করতেই পারতাম, কিন্তু আমি করব না। আগেও আপনাকে বলেছি, এই ইনসিডেন্টে আমরা সারা বছর রাজনীতির কথা বলি, রাজনীতি নিয়ে ঝগড়া করি, সব কিছু করি, কিন্তু এই ইনসিডেন্টে এটা একদম করতে চাই না। সিবিআই তার হাজার অপদার্থতা সত্ত্বেও যদি এই কেস সত্যি ক্র্যাক করে, আমি নিজে সাধুবাদ জানাবো, ধন্যবাদ জানাবো এবং বারবার বলবো, ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট যে সিবিআই আজও বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত, তা সত্ত্বেও আমি ধন্যবাদ জানাবো, কারণ এই রকম ঘটনায় সত্যি তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস এগুলো করতে চাই না। এক লাইন বলি, আর আপনি বলছিলেন যে আজকে রাত দখলের ডাক, এটা নাকি রাজনৈতিক নয়। আমি আপনাকে বারবার বলি, তারা বলতে পারেন, কিন্তু আমি বলবো তারা ভুল বলছেন। পুরুষতন্ত্র ভাঙার ডাক আদ্যন্ত রাজনৈতিক একটি ডাক, সরকার বদলের ডাক তারও খুব ক্ষুদ্র একটি অংশ, বরং পুরুষতন্ত্র ভাঙতে পারা অনেক বড় সাফল্য, অনেক বড় বিপ্লবের ডাক, সেটাকে আমি সর্বত সমর্থন করি। বুঝতে পেরেছি অনির্বাণ আপনার বক্তব্য। আমি অপেক্ষায় থাকবো সিবিআই ক্র্যাক করতে পারে কিনা, আমি অপেক্ষায় থাকবো সেদিনকে আপনি সাধুবাদ জানান কিনা, এবং আমি আপনাকে আমার জায়গা থেকে কথাটা দিয়ে রাখতে পারি, আপনিও অপেক্ষায় থাকতে পারেন। 3 সপ্তাহ পর সিবিআই কি রিপোর্ট পেশ করলো, সেদিনকে আর কিছু হোক না হোক, সেই রিপোর্টও যদি সামান্যতম খুঁত খুঁজে পাই সিবিআই তদন্ত ঠিক মতো করছে না, আলসেমি দেখতে পাই, সেদিন আবার আমি শো করবো, সিবিআইকে বিধে করব। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলছেন, শুনবো। এর সাথে যোগাযোগ করলাম, ওরা তখন আমাকে রিপোর্ট করলেন যে আমরা এখানে আছি হাসপাতালে, ওনাদের বাবা মাও এসছেন। আমি বাবার সাথে কথা বললাম, বাবা বললেন একটু মায়ের সাথেও কথা বলুন, মায়ের সাথেও কথা বললাম এবং তাদের আমি বলেছিলাম যে পুলিশ তদন্ত করবে এবং আমি ওদের ফাঁসি চাই। আমি সেই কথা প্রথম দিন থেকে বলে এসেছি, আজও আমি এটাকে স্টিক করি এবং আমি বলেছিলাম আমি আপনাদের বাড়ি খুব শীঘ্রই যাব। যেহেতু ওনাদের একটা কাজ ছিল, পারিবারিক কাজ থাকে জানেন মৃত্যুর পর, সেই সময়টা ডিস্টার্ব করাটা ঠিক হতো না। রবিবার দিন মনে হয় সম্ভবত কাজটা ছিল, তাই সোমবার দিন আমি তাদের বাড়িতে গিয়েছিলাম। আর ঘটনাটা ঘটেছিল কবে? সম্ভবত শুক্রবার। আমি ওনাদের বাড়ি সোমবার গিয়েছিলাম।
ততক্ষণ পর্যন্ত পুলিশ, সেদিন রাতের ঘটনা শুনুন, আমার সাথে 100 বার কথা হয়েছে, মিনিট টু মিনিট। আমি সারা রাত ঘুমাইনি। আমার সাথে পুলিশ কমিশনার রাত 2টো পর্যন্ত কথা বলেছেন, এমনকি তার ডেড বডি যতক্ষণ ক্রিমেশন না হয়েছে পুলিশ এসকর্ট করে ডেড বডি নিয়ে গেছে। এবং সারা রাত জেগে তারা সিসিটিভি থেকে শুরু করে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাকা থেকে শুরু করে, ভিডিও করে রাখা থেকে শুরু করে, তার পরের দিনও ডিএনএ টেস্ট থেকে শুরু করে, স্যাম্পল কালেকশন থেকে শুরু করে, শুনে রাখুন গত 1 মাসের সিসিটিভি আমি যেটা শুনেছি পুরো খতিয়ে দেখার জন্য কে আসছে, কে এসেছে, কে না এসেছে, 164 জনকে অ্যাপয়েন্টমেন্ট করেছিল তারা। এবং 12 ঘন্টার মধ্যে আসল যে খুনি তাকে জেরা করে, তার এভিডেন্স পেয়ে তাকে জেরা করে 12 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এবং শুধু তাই নয়, আমি রবিবার পর্যন্ত সময় দিয়েছিলাম। একটা ইনভেস্টিগেশন করতে একটু টাইম দিতে হয়। আমি হেলথ ডিপার্টমেন্টকে বলেছিলাম ইনভেস্টিগেশন করুন। আমি এমনি লোককে অ্যাকশন নিতে পারি না উইদাউট ইনভেস্টিগেশন, এটা মিনিমাম কার্টিসি। অনেক সিনিয়র ডাক্তারও আছে, অনেক জুনিয়র ডাক্তারও আছে। আমি জুনিয়র ডাক্তারদের যেমন ভালোবাসি, আমি সিনিয়র ডাক্তারদেরও রেসপেক্ট করি। আমি হেলথ ডিপার্টমেন্টকে বলেছিলাম আপনারা একটা তদন্ত করুন, করে দেখুন কার কার নেগলিজেন্স আছে। আমি আপনাদের 48 ঘন্টা টাইম দিলাম। 48 ঘন্টা টাইম দেওয়ার পরে তারা আমাকে যখন জানালো, আমি সবাইকে একধার থেকে ট্রান্সফার করে দিলাম। আমি কাউকে ওখানে রাখিনি। আপনাদের বুঝতে হবে, উইদাউট এভিডেন্স আমি যদি নির্দোষী লোককে অ্যারেস্ট করি, ওই তো দেখতে পাচ্ছেন ধনঞ্জয় ভট্টাচার্যের কেস, যে সাক্ষী দিয়েছিল চট্টোপাধ্যায়, যে সাক্ষী দিয়েছিল সে এখন বলছে আমি পাপ বোধ করছি। আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল যে তুমি তার বিরুদ্ধে বলো। লোকটা তো চলে গেল, যে দোষী ছিল না। আর যে দোষ করলো তাকে সেদিন বামফ্রন্ট সরকার মদত দিয়েছিলেন। আই এম সরি টু মেনশন দ্য নেম। বুদ্ধদেব বাবু মারা গেছেন, প্রয়াত হয়েছেন। তার আমলে অনেক ঘটনা ঘটেছে, আমি সেগুলো পরে আসছি, কিছু বলবো। এবার আপনারা বলুন। দীপ্তাশ্ব যশ, সকালবেলা কেক কাটা, উদযাপন ইত্যাদি হয়ে গেছে কন্যাশ্রীদের নামে। আমার ধারণা অভয়া কন্যাও ছিলেন না এবং তার কোনো স্ত্রী ছিল বলেও মনে করে না তৃণমূল সরকার। তাহলে মুখ্যমন্ত্রী এরপরেও এতগুলো কথা বলেছেন এবং সিবিআই হাতে তদন্ত যাওয়ার পরেও তার পুলিশ গত 3 দিন করে তদন্ত করেনি, এটা কেস ডায়েরি দেখে হাইকোর্ট বলে দেওয়ার পরেও মুখ্যমন্ত্রী বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আসল খুনি ধরা পড়ে গেছে, এইমাত্র বলেছেন। তারপরে ফিরে গিয়েছেন অতীতের চর্বিত চর্বণে। সিপিএম কতটা খারাপ ছিল সে কথায়, যেন এটার জন্যই ওনাকে ভোট দিয়ে পরিবর্তন করা হয়েছিল। এনিওয়েজ, রাজনীতির কথা বলছেন, আমি সে কারণে জিজ্ঞাসা করছি দীপ্তাশ্ব যশ, রাজনীতি ছাড়া, রাজনীতির দখল ছাড়া সরানো সম্ভব, বদলানো সম্ভব? আমি বলি যে আজকে বলছেন যে আসল খুনি ধরা পড়ে গেছে। 3 দিন আগে ওনার বাড়িতে গিয়ে বলেছিলেন যে যারা করেছে তাদের সবাইকে ধরতে হবে। সেদিন ছিল, সেদিন এটাও বলেছিলেন যে আমরা সিবিআই তদন্ত দিয়ে দেবো। সেদিন ছিল সিবিআই হাতে গেছে। এবং ওই যে বললেন সারা রাত ঘুমোননি, ঘুমোবেন কি করে? কারণ পরের দিন সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেলে বসাবেন না মেডিকেল কলেজে বসাবেন, সেটা তো ভাবতে হয়েছে সারা রাত ধরে। ওই জানোয়ারটাকে নিয়ে কোথায় রাখবেন? চিড়িয়াখানায় তো রাখতে চান না। না ভাঙা পায়ে প্লাস্টার করার সেফগার্ড আছে, তাকে তো বাঁচিয়ে রাখতে হবে। এসব রত্ন। আমার কথাটা সেখানে না। এই যে অনির্বাণ একটা কথা বললো না, কথাটা খুব ভালো কথা, যে পুরুষতন্ত্র ভাঙার রাজনীতি একটা, এটাও একটা রাজনীতি। পুরুষতন্ত্র যে সবসময় পুরুষরা করবে তাই নয়। এই যে দেখুন একটা অনির্বাণ এই কথার মধ্যে একটা বললো সুমন দেখে বিজেপির জামাই হয়ে, ও কোন দিকে ইঙ্গিত করতে চাইলো আমি জানি না। কিন্তু এই যে সবসময় একটা মানে মহিলাদের টেনে, যে আমাদের মহিলাদের আমাদের এন্ডোর্সমেন্টের কোনো প্রয়োজন নেই,
তারা আমাদের এন্ডোর্সমেন্ট নিয়ে নামছেন না রাতের রাস্তা দখল করতে। উদয়নবাবুর মতো লোকেদের মনে রাখা উচিত যে মহিলাদের কাজ শুধু স্বামী সামলানো নয়, মহিলারা এখন অনেক কিছু করছেন, একজন মহিলা দেশ চালাচ্ছেন। এবং আমার জানার ইচ্ছা যে ওনার নিজের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তার সম্বন্ধে উনি কি এইভাবেই ভাবেন নাকি যে ওই মহিলা স্বামী সামলাতে পারছেন না তাই উনি রাজ্য সামলাতে পারছেন না, এরমই বলবেন নাকি এরপরে উদয়ন গুহ? ভরসা নেই। কারণ এবং আমি একটা এবার তাহলে আমাকে উদয়ন গুহকে এও মনে করিয়ে দিতে হয় 1982 সালে কোচবিহারে একজন সিস্টারের সাথে এই ঘটনা ঘটেছিল। সেদিন অভিযুক্ত ছিলেন একজন বাম যুব নেতা, তার পিতা ছিলেন বাম জোট শরিক দলের একজন প্রভাবশালী মন্ত্রী এবং এখন তিনি বর্তমানে তৃণমূলের মন্ত্রী যিনি অভিযুক্ত ছিলেন। সেটাও আমায় মনে করিয়ে দিতে হয়। আমাদের কথা সেটা নয়। দেখুন, মেয়েরা আমাদের এন্ডোর্সমেন্ট চাইছে না, কিন্তু আমরা যেন এটাও না করে ফেলি যে মেয়েরা আমাদের এন্ডোর্সমেন্ট চাইছে না বলে আমরা ইনফিউরিটি কমপ্লেক্সে ভুগে মেয়েদের ওপরে চড়াও না হই, যেন আর কোনো অবহেলা না হয়। অবহেলা এবং সেই অবহেলাকে যেন এমনভাবে করা না হয় যাতে আরো 20টা মেয়েকে এটা ওয়ার্নিংয়ের কাজ না করে যে তুমি যদি না মানো তোমার সাথেও একই জিনিস করা হবে। সুমনবাবু, এমন কথাও হয়েছে এই ঘটনার পর। আমি বলছি ধর্ষকদের সাহসটা ভাবুন, ধর্ষক মনোবৃত্তির সাহসটা ভাবুন। এই ঘটনার পর এটাকে রেফার করে বলছে আরজিকর করে দেবো। এই হুমকিও এসছে শিক্ষকদের, চিকিৎসকদের শুনতে হয়েছে, শিক্ষকদের শুনতে হয়েছে। দেখো অনির্বাণ, আমি পরিষ্কার একটা কথা বলি, এত আলোচনা প্রস অ্যান্ড কনস এত ডিটেলসে গিয়ে লাভ নেই। যদি বাংলাকে বাঁচাতে হয়, বাংলার মা বোনেদের বাঁচাতে হয়, আমাদের সমাজকে বাঁচাতে হয়, আগেই তৃণমূল নামক রাজনৈতিক গ্যাংকে সামাজিকভাবে বয়কট করতে হবে। এদের সঙ্গে চায়ের দোকানে বসে চা খাওয়া, বিয়ে বাড়িতে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করা, এদের সঙ্গে কোনো ব্যবসায়িক সম্বন্ধ রাখা, এদের সঙ্গে কোনো বন্ধুত্ব রাখা, সেটাকে আগে বয়কট করতে হবে। কে কি আমার সম্বন্ধে ভাবলো আমার জানার কথা নয় এবং আমার জানার প্রয়োজন নেই। দীপ্তাস্য এক্ষুনি অনির্বাণকে রেফার করছিল, আমি দীপ্তাস্য বলছি, অনির্বাণ কি বললো না বললো কিচ্ছু যায় আসে না। ওরা বেসিক্যালি মানসিকভাবে অসুস্থ। তাহলে ওই দলের মুখপাত্র বলে যে আজকে রাতে যারা রাস্তার মা বোনেরা রাস্তার দখল নেবে তারা সব নাটক করছে, তারা সব সেলফি তুলবে। পার্লারে নাকি ওই বিউটিশিয়ানদের অভাব পড়ে গেছে, এই কথাও শোনা গেছে। পারে আজকের দিনে বলতে, কেক কাটতে, লজ্জা হওয়া উচিত। এই তৃণমূল নামক এই রাজনৈতিক শক্তিকে যতক্ষণ না আমরা তাড়াতে পারছি, প্রথমে সামাজিকভাবে পরে প্রশাসনিকভাবে, ততদিন বাংলার মা বোনেদের মুক্তি নেই। আমার কথা ছিল সেটা, দীপ্তাস্যবাবু কোনো একজন ব্যক্তিকে, আমি আবারও বলছি, তুমি যত খারাপ কথাই বলে থাকো, আমি তো ওই লোকটার নামই মুখে আনলাম না, যে লোকটা বলেছে ওই কথাটা, ওই কোচবিহারের লোকটা। কেন বলছি? কারণ এই ব্যক্তিগুলোকে ধরে তো লাভ নেই। এই ব্যক্তিগুলো যার আশ্রয় আছে, যিনি আশ্রয় দিয়ে রেখেছেন, আমি তার পলিসিকে প্রশ্ন করতে চাই। আমি তাকেও ব্যক্তিগত হিসেবে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চাই না। প্লিজ একটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে আমি একটা মেয়ে হয়ে আমি ভয় পাচ্ছি, এই রাজ্যে থাকতে। আমি ভয় পাচ্ছি রাত্রির 10টার পর আমার অফিস থেকে ফিরতে, অন্ধকার গলি দিয়ে ফিরতে। ঠিক আছে, আমার নয় একটা গাড়ি আছে বা কিছু আছে সেফ, কি গ্যারান্টি আছে? যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, তিনি আমাকে কি সুরক্ষা দিচ্ছেন? সুরক্ষা তো দিচ্ছেনই না, উপরন্তু তিনি বলছেন যে 12 ঘন্টার মধ্যে খুনিকে ধরা হয়ে গেছে, আসল খুনি ধরা পড়ে গেছে। অথচ আমরা জানি যে অভয়ের শরীরে যে পরিমাণ ক্ষত পাওয়া গেছে সেটা একজনের কাজ হতে পারে না, সম্ভবই নয়। সাহিত্যিক বিনোদ ঘোষাল এবং 3 দিনের মধ্যে দেওয়াল ভেঙে দিয়েছে। এক্স্যাক্টলি গতকাল 30 মিনিট ধরে ভাঙা দিয়েছে বিনোদ ঘোষাল, সাহিত্যিক বিনোদ ঘোষাল। সময় সত্যিই খুব কম। আমি দুঃখিত, ক্ষমা প্রার্থী এত পরে আপনার কাছে আসবার জন্য, মাঝখানের এই লাইভগুলোর জন্য। বিনোদ ঘোষাল, আপনার কি মনে হয়? রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আসল খুনি ধরা পড়ে গিয়েছে, তদন্ত এখন সবে শুরু হলো সিবিআই এর হাতে। সব থেকে দুঃখ লাগে যখন এত বড় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে,
তখন রাজনৈতিক নেতারা বা বর্তমানের যারা শাসক দলের তারা প্রসঙ্গটা আনছেন যে সিপিএম জামানায় কি হয়েছিল। আরে সিপিএম জামানায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল বলেই তো আমরা ভোট দিয়ে পরিবর্তন এনেছি। তাহলে তাদের সঙ্গে এই সরকারের যে আরো মানে ভালো কিছু করবার কি আমরা আশা করতে পারি না? আর এটা তো খুব হাস্যকর কথা যে আসল খুনি ধরা পড়ে গেছে, এটা একটা মন গড়া কথা। কারণ আসল খুনি যদি ধরা পড়ে যায় তাহলে তো আর সিবিআই নতুন করে বিচার মানে তদন্ত কেনই বা করবে। সব থেকে দুঃখের কি জানেন, আজ এত বছর হয়ে গেল, প্রায় একটি সরকার এসছে, 12-13 বছর হয়ে এসছে, আমরা কোথায় একটু নিশ্চিন্ত থাকবো যে হ্যাঁ একটা পরিবর্তন এসছে, আমরা সকলে এবার সুখী শান্তিতে থাকবো? তা নয়, একটার পর একটা ভয়ঙ্কর ঘটনা। এবং কতটা সাধারণ মানুষ মানে চিন্তিত এবং এই অনাস্থা প্রকাশ করছে যে আজকে তারা এই স্বতঃস্ফূর্তভাবে কোনো রাজনৈতিক ছত্রছায়া না এসে আজ রাত্রি 11টা-12টা নাগাদ রাস্তায় তারা নামছেন। এটা কিন্তু ভয়ঙ্কর একটা ওয়ার্নিং বর্তমান শাসক গোষ্ঠীর প্রতি। এই ওয়ার্নিংটা বর্তমান শাসক গোষ্ঠী শুনতে পাচ্ছেন কি? এই ওয়ার্নিংটা শুনতে পাচ্ছেন কি? একজন সাহিত্যিক কিন্তু শুনতে পাচ্ছেন, তার কারণ তিনি মানুষের নারী নিয়ে কাজ করেন। পালস, নারী মানে পালস, তারা বোঝেন জনতার পালস কোন দিকে। তিনি পাচ্ছেন, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন কি? নাকি কিছু কিছু সময় যেমন আসে যে পেলেও এমন নারী ধরতে পারলেও আসলে উপায় থাকে না, পিছন ফেরার ধর্ষকদের বারবার আশ্রয় এবং প্রশ্রয় দিতে দিতে না ফেরার দেওয়ালে পিঠ থেকে গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দলের। আমি আপনাদের কাছে প্রশ্ন রেখেছিলাম, আপনারা কি উত্তর দিয়েছেন একবার শুনে নেব, দেখে নেব আপনাদের উত্তরে কত শতাংশ কোন দিকে রায় গিয়েছে। আমার প্রশ্ন ছিল, বাংলার ইজ্জতের গ্যারেন্টি কি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা? বাংলার ইজ্জতের গ্যারেন্টি মমতার ইস্তফা? 87% মানুষ মনে করছেন হ্যাঁ ফেসবুকে, এবং 13% মানুষ মনে করছেন না। চোখ রাখবো এক্স হ্যান্ডেলের পরিসংখ্যানে। 92% মানুষ মনে করেছেন হ্যাঁ, 8% মানুষ মনে করেছেন না। বাংলার ইজ্জতের গ্যারেন্টি মমতার ইস্তফা? জিজ্ঞাসা করেছিলাম, চোখ রাখবো ইউটিউবের পরিসংখ্যানে। 2 ঘন্টায় 23,000 মানুষ রায় দিয়েছেন, তার মধ্যে 92% ইউটিউবে মনে করেছেন হ্যাঁ বাংলার ইজ্জতের গ্যারেন্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা, না মনে করেছেন 8%। শেষ করব সুভাষ মুখোপাধ্যায়ের কয়েকটি লাইন দিয়ে। আমি সুভাষ মুখোপাধ্যায়ের কাছে, প্রয়াত কবি, তার কাছে, তার ভক্তদের কাছে ক্ষমা প্রার্থী। আমি এই লাইনের 2টি শব্দ চেঞ্জ করেছি, বাধ্য হয়েছি চেঞ্জ করতে। কেন সেটা আপনারা শুনলে বুঝতে পারবেন। আমি যে কথা বলে শেষ করতে চাই, শতাব্দী লাঞ্ছিত আর্তের কান্না প্রতি নিঃশ্বাসে আনে লজ্জা, মৃত্যুর ভয়ে ভীরু বসে থাকা আর না, পরপর যুদ্ধের শয্যা, প্রিয় কেক কাটিবার দিন নয় অদ্য, এসে গেছে ধ্বংসের বার্তা, দুর্যোগে পথ হয় হোক দুর্বোধ্য, চিনে নেবে যৌবন আত্মা। আজ রাত 11টা থেকে সঙ্গে থাকুন বিভাগ বাংলায়।